নিজের ডেস্কে বসে মনোযোগ দিয়ে কাজ করছিলাম। আমাদের ম্যানেজিং বিজনেস, সারা বছর ঘুরে ঘুরে কাজ। শুধু এই সময়টাতেই আয়েশ করে বসে কাজ করবার সুযোগটা পাই। দ্রুত কাজ করছি, দিনটা আজ ফুরফুরে। ভাবছি বাড়ি গিয়ে খিচুড়ি বসাবো। এমন সময় সুধীর স্যারের গলা শুনলাম। স্যার আমাদের ম্যানেজিং ডিরেক্টর। বলছি, সুকান্ত, কেমন আছো? এই তো স্যার আছি, আপনার কি অবস্থা? আমার অবস্থা তো ভালোই, কিন্তু একটু বিপদে পড়ে গেছি আসলে। কি হয়েছে স্যার? ওই যে নতুন ছেলেটা জয়েন করেছিল না আমাদের এখানে মাসখানেক আগে। হ্যাঁ, ওই তো অনিমেষ না কি যেন নাম তার। হ্যাঁ হ্যাঁ, ওই অনিমেষ দাস। ও, কি হয়েছে ওর? ওর শরীরটা সপ্তাহ ধরে তেমন ভালো নয়। ওর কাছে আমাদের এক ক্লায়েন্টের ফাইলপত্র ছিল, রোববার দেওয়ার কথা ছিল। এই রোববার পেরিয়ে আজ সোমবার। কাগজগুলোর জন্য জ্বালিয়ে খাচ্ছে। রেগুলার ক্লায়েন্ট মানে বোঝই তো। স্যারের কথা শুনে আমি মনে মনে ভাবছি, আবার না কাজটা আমায় ধরিয়ে দেয়। নিতান্তই অনিচ্ছাকৃতভাবে বললাম, তা ঠিক, এখন কি করার? অনিমেষ তো অসুস্থ, ওর পক্ষে যাওয়া তো সম্ভব নয়। হ্যাঁ, তাই আর কি বলছিলাম, তুমি যদি যেতে, তোমার যাবার আসবার ভাড়া আমি কোম্পানি থেকে দেওয়ার ব্যবস্থা করে দেব, কিন্তু যেতে তোমাকে হবেই। এই যে যা ভেবেছিলাম তাই। কি করার, কোম্পানির জব করে খাই, ওরা যা বলবে তাই তো সই। আচ্ছা স্যার, আপনি বরং আমায় ঠিকানাটা দিন আর ফাইলগুলো দিয়ে দিন। এই যে সুকান্ত, এই ফাইলগুলো, আর এই যে কাগজে ঠিকানা লেখা আছে। আচ্ছা, আমি কাল তবে। না না, কাল কেন, আজই। ওনার কাল সকালে লাগবে কাগজপত্র। এখান থেকে বাসে উঠলে রাতের মধ্যেই জীবনডাঙ্গায় নামিয়ে দেবে। রিক্সা নিয়ে মিনিট 10 গেলেই কল্লোলপুর। মুখর্জি সাহেবকে ফাইলটা দিয়ে তুমি ওখানেই একটা হোটেলে রাতটা কাটিয়ে ভোর ভোর আবার রওনা দিয়ে দিও। প্রথম বাস সকাল 6টায়। মানে এত রাতে আমি আসলে। আরে এটাই ভালো হবে, কাল তো এসে অফিসও করা লাগবে না, সারাদিন বাসায় থেকো, তোমারই সুবিধা এতে। রাতের জার্নি আমার এমনিতেই ভালো লাগে, তার উপর আবার কালকের ছুটি। সব মিলিয়ে লোভ সামলাতে পারলাম না। আচ্ছা স্যার, দিন, যাই তবে। ফাইলটা ব্যাগে ভরে অফিস থেকে বের হলাম। অফিস থেকে বাস স্টেশন বেশি দূর না, হেঁটে যেতে 10 মিনিট। স্টপেজে গিয়ে জানলাম বাস আসতে আরো 20 মিনিট। বেশ শীত পড়ছে। 8:30টায় বাস ছাড়ল। বাসে বসবার পর ঠান্ডা বাতাসে বেশ ভালোই লাগছিল আমার। যেতে যেতে বাজলো 12:30। রিক্সা খুঁজতে হবে এখন, কিন্তু খুঁজবোটা কোথায়? আশেপাশে কিছু যাত্রী আছে বটে, যাদের নিজেদের গন্তব্য পাকা। ভাবলাম তার আগে মুখর্জি সাহেবকে বরং একটা ফোন দেওয়া যায়। এত রাতে ভদ্রলোকের বাড়িতে বিনা নোটিশে যাওয়াটা মোটেই ভালো লাগার বিষয় না। রিং দেবার সাথে সাথেই কলটা রিসিভ করলেন। হ্যালো, কে? জি, আমি সুকান্ত মুখোপাধ্যায়, MS ম্যানেজমেন্ট এজেন্সি থেকে আপনার ফাইলটা নিয়ে এসেছিলাম। ও হ্যাঁ, সুধীর বাবু বলছেন তুমি আজকে আসবে, কিন্তু এত রাত করে? আসলে রাস্তায় এত জ্যাম ছিল, আমি নিজে বুঝতে পারিনি যে এত রাত হবে, তাই মূলত আপনাকে ফোন দেওয়া। এত রাতে আপনার বাড়িতে কি ফাইলগুলো দিয়ে আসবো? না না, এই মাঝরাত্রিতে আসবার প্রশ্নই ওঠে না। তুমি বরং কাল ভোরে এসে ফাইলগুলো দিয়ে যাবে। না স্যার, আপনার তো ফাইলগুলো কালই লাগবে, আমার আসতে কোনো সমস্যা হবে না। আরে ছোকরা, আমি কি তোমার সমস্যার কথা বলছি? আমি আমার সমস্যার কথা বলছি। আমি একজন ভদ্রলোক, এত রাত বেরেতে অচেনা অচেনা মানুষ এলে আমাকে সবাই জোচ্চোর ভাববে। না মানে, জি স্যার, আমি কাল দিয়ে দেবো। শোনো, ভোর মানে ভোর, সকাল 6টায় প্রথম বাস। আমার 5টার মধ্যে কাগজ চাই। জি জি, অবশ্যই। রাখলাম। বজ্জাত মানুষের কথা অনেক শুনেছি, কিন্তু এরকম হেড়ে বজ্জাত যে দুনিয়ায় আছে সেটা আজ বুঝলাম। যাকে এবার রিক্সা নিয়ে কল্লোলপুর গিয়ে জলদি একটা হোটেলে গিয়ে ঘুমোতে হবে। 5টার আগে ঘুম ভেঙে তার বাসায় উপস্থিত না থাকলে কে জানে আবার কি কেলো করবে।
রিক্সা খুঁজতে গিয়ে বহুদূর এসে গেছি, আশেপাশে মানুষও নেই এখন। সেই সময় রীতিমতো ভোজবাজির মতো একজন রিক্সাওয়ালা পেছন থেকে বলে উঠল, কোথায় যাবেন স্যার? আমি চমকে উঠলাম। পরে রিক্সা দেখে মুখে প্রশান্তির হাসি আসলো। আমি যাব কল্লোলপুর। ওঠেন। কল্লোলপুর কোথায় সেটা জিজ্ঞেস করলে না? যেখানে যেতে বলবেন সেটাই যাব। আমি আসলে নির্দিষ্ট কোনো জায়গায় যাব না, তুমি আমাকে রাজযাপনের একটা হোটেলে নিয়ে চলো, মোটামুটি হলেই চলবে। ওঠেন। রিক্সা যখন চলতে শুরু করলো, আমি খেয়াল করলাম রিক্সাটাও স্বাভাবিকভাবে চালাচ্ছে না, মানে ঘুরিয়ে প্যাডেল দিচ্ছে না। অর্ধেক সামনের দিকে প্যাডেল দিচ্ছে আর অর্ধেক পেছনে। রিক্সা তো আস্তে চলছেই, উপরন্তু একটা ক্যাচ ক্যাচ আওয়াজ করছে। মাথাটা পুরো ধরে গেল কয়েক মিনিটেই। বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, এভাবে চালাচ্ছ কেন? আওয়াজে মাথা ধরে গেল। এভাবে চালালে তো কল্লোলপুর যেতেই ভোর হবে। আমার পায়ে সমস্যা, এত অসুবিধে থাকলে উঠেছেন কেন? আমি থতমত খেয়ে গেলাম। রিক্সাওয়ালার প্রতি কিঞ্চিত মায়া জন্মালো। সম্ভবত সেই মায়ার আবেশেই নিজের অপমানী বোধটা ঢাকা পড়ে গেল। আচ্ছা, তুমি চালাও তোমার মতো। এই ঢুলু ঢুলু চলতে থাকা রিক্সা কখন যে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে জানি না। ঘুম ভেঙেছে রিক্সাওয়ালার ডাকে। নামেন, এসে পড়েছি। আমি আশপাশ তাকিয়েও কিছু দেখলাম না। নেমে বললাম, এখানে হোটেল কোথায়? এই যে এই গলির ভেতর। তো এখানে নামালে যে? আমি ওখানে ঢুকতে পারবো না। আচ্ছা, নাও ভাড়াটা। লাগবে না, আমি এদিকে আসছিলাম, সামনে আমার বাসা। সে কি কথা, এ হয় নাকি? যান আপনি। আমি আর কথা বাড়ালাম না। রিক্সাওয়ালার গলাটা কেমন যেন থমথমে। ওর সাথে যত কম কথা বলা যায় ততই ভালো। গলির ভিতর ঢুকেই দেখলাম শেষ প্রান্তে একটা বড় বাড়ি, দেখতে কিছুটা জমিদার বাড়ির মতো। পুরাতন আমলের বাড়ি যে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আমি বাড়ির ভেতর ঢুকতেই এর বিশালত্ব টের পেলাম। রাজবংশের বিভিন্ন তৈলচিত্র, দরজা জানলার ওপর কাটা নকশা আর সুবিশাল রাজকীয় সিঁড়ির দিকে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। কিন্তু এত কিছুর মধ্যে বাড়ির কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। পেছন থেকে একটা কর্কশ গলার স্বর শোনা গেল। আমি পেছন ফিরে হ্যাংলার মতো একটা লোককে দেখলাম। লোকটার এক চোখ ভালো আর এক চোখের ওপর কালো পট্টি বাঁধা। চোখ খারাপ নাকি স্টাইল সেটা বোঝা গেল না। ঘর লাগতো আজকে রাতের জন্য, কাল ভোর 5টার আগেই বেরিয়ে যাব। এখানে ঠিকানা কই পেলে? এক রিক্সাওয়ালা আমাকে রিক্সার কথা বলতেই লোকটার মুখে কেমন জানি একটা হাসি ফুটে উঠল। হয়েছে হয়েছে, এসো আমার সঙ্গে। লোকটা সিঁড়ি দিয়ে উঠে যেতে লাগলো। আমি উঠতে যাব, ঠিক এমন সময় পায়ের সামনে দিয়ে হুট করেই একটা কালো বিড়াল চলে গেল। বিস্তীর্ণ নির্জনতায় হুট করে ঘটনাটা ঘটায় আমি বেশ ভয় পেলাম। বলছি, একটু থেমে গেলে হয় না? কেন? কালো বিড়ালটা, মানে আমি আসলে... ও সপ্তান্ন, বেড়াল না। দোতলায় আমাকে যখন নিয়ে যাওয়া হলো, আমি প্রচণ্ড অবাক হলাম। সচক্ষে আমি কখনো রাজবাড়ি দেখিনি। গল্প কথায় আর সিনেমায় যা দেখেছি তার চেয়েও যে ঢের সুন্দর রাজবাড়ি তা আজকে বুঝলাম। চারিদিকের দেওয়ালে সূক্ষ্ম কারুকার্য, মাটিতে লাল গালিচা, কিন্তু বাতাসে কেমন একটা উটকো গন্ধ। আমাকে যে ঘরটায় ঢোকানো হলো সেখানে একটা খাট, একটা সাইড টেবিল আর মাঝখানটায় বড় একটা টেবিল, সাথে লাগোয়া বাথরুম। কিছুক্ষণ পর এসে সুধারাম খাবার দিয়ে যাবে।
করে একটা শব্দ হলো আর লাইট নিভে গেল। আমি ভয় পেয়ে গেলাম। পকেট থেকে ফোন বের করে দেখলাম রাত 2টো বাজে, আর তখনই সুইচ অফ হয়ে গেল, চার্জ শেষ। ঠিক তখনই প্রচন্ড চিৎকারের আওয়াজ শোনা গেল। বাঁচাও বাঁচাও, প্রচন্ড আর্ত চিৎকার, যেন কেউ জ্যান্ত নরকে ঢুকিয়ে দিয়েছে তাকে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে শব্দটা আসছে বাথরুম থেকে। আমি আলোতে যা দেখেছি সেই আন্দাজ মতো আস্তে আস্তে পা বাড়াতে লাগলাম। ভাগ্যক্রমে পেয়েও গেলাম। আস্তে আস্তে বাথরুমের দরজা খুলে আমি যা দেখলাম তাতে আমার গা গুলিয়ে বমি আসতে লাগলো। বাথরুমের দেওয়ালে একটা হ্যারিকেন ঝোলানো। মাঝবয়সী একজন মহিলার হাত পা সব বেঁধে তার চোখ তুলে নেবার চেষ্টা করছে এক লোক। লোকের চেহারা স্পষ্ট না দেখা গেলেও মহিলার চেহারা একদম স্পষ্ট। আমি ভালো মতো তাকিয়ে দেখলাম মহিলার এক চোখ নেই, চোখের গহ্বর থেকে ক্রমাগত রক্ত ঝরছে। আমি পেছোতে পেছোতে দরজায় ধাক্কা খাবার সাথে সাথে দরজায় ঠক ঠক আওয়াজ শোনা গেল। সেই সময় সমস্ত কিছু ভোজবাজির মতো উবে গেল। আমি দ্রুত বেগে দরজা খুলে সম্পূর্ণ একটা নতুন লোককে দেখলাম। তার হাতে একটা বড় থালা আর একটা বড় ঢাকনা দিয়ে সেটাকে ঢেকে রাখা। সুধারাম আছি, এই যে আপনার খাবারটা। সুধারাম, সুধারাম, বাথরুমে একজন মহিলা, লোক একজন, চোখ। কি বলছেন? পরিষ্কার করে বলুন দেখি, কি হয়েছে বাথরুমে? একজন মহিলাকে লোক চোখ তুলে নিচ্ছে। এ এখানে কোনো মহিলা নেই, আপনি খান। আমি যে নিজের চোখে। কথা না বাড়িয়ে খাবারটা রাখুন। আমি খাবারটা রেখে দরজা আটকে দিলাম। ক্ষুধা পেয়েছে বেশ, হাত ধোয়ার জন্য বাথরুম যাওয়া দরকার, সেই সাহস হচ্ছে না, কিন্তু উপায়ও নেই। অগত্যা ধীরে হেঁটে দরজা খুললাম। না, কিচ্ছু নেই। আমি হাতটা ধুয়ে দূর লাগালাম। এসে মনে পড়ল দরজা আটকাতে ভুলে গেছি। যাকে সেটা ব্যাপার না। খেতে বসে বোলের ঢাকনা উল্টে আমি দেখলাম একটা কাটা খাসির মাথা, কালো কুচকুচে রক্তাক্ত, জিহ্বাটা বাইরে বেরিয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম। ঠিক সেই সময় আলো চলে গেল। বাথরুম থেকে আবার সেই চিৎকার শোনা গেল। ওই লোকটা আমার দিকে আসতে লাগলো, তার সারা হাত রক্তাক্ত। আমি দৌড়ে দরজার কাছে চলে গেলাম। দেখলাম সেই লোকটা যে আমাকে নিয়ে ভিতরে ঢুকেছিল, তার যে চোখে এতক্ষণ কালো পট্টি বাঁধা ছিল সেটা এখন নেই। ওই চোখ থেকে গল গল করে রক্ত পড়ছে। তাকে ধাক্কা দিয়ে নিচে গেলাম। আমাকে ধরতে পেছন পেছন ওরা 3জন আসছে। আমি দরজা খুলে বেরিয়ে সামনে গিয়ে ওই রিক্সাওয়ালাকে পেলাম। রিক্সাওয়ালা তার রিক্সায় বসা ছিল। আমি দৌড়ে গিয়ে তাকে বললাম, চলুন, আমাকে নিয়ে চলুন প্লিজ, ওরা সব ভূত। রিক্সাওয়ালা তার রিক্সা থেকে নেমে দাঁড়িয়ে বিশ্রী কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন বাবু? আমি তার দিকে তাকাতেই দেখলাম তার উচ্চতা বেড়ে গেছে কয়েক গুণ। নিচে তাকিয়ে দেখলাম তার পা দুটো উল্টো। ওমা গো, বাঁচাও! আমি প্রাণপণে দৌড়তে লাগলাম। কতক্ষণ দৌড়লাম জানি না। কানের খুব কাছ থেকে আজান ভেসে আসতে লাগলো। আমি সেই শব্দ অনুসরণ করে মসজিদে গিয়ে ভেতরে ঢুকে একেবারে শুয়ে পড়লাম। একটা মুরব্বি মতো লোক এসে আমাকে এক গ্লাস পানি দিলেন। আমি ঢকঢক করে পানিটুকু শেষ করলাম। কি হয়েছে বাবা? কি অসুবিধা হচ্ছে তোমার? আমাকে ওখানে। শান্ত হও বাবা, শান্ত হও। আস্তে ধীরে খুলে না বললে বুঝতে পারবো না তো। আমি জোরে জোরে দুটো দম নিলাম। তারপর আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার আদি অন্ত খুলে বললাম তাকে। বাবা, ওই বাড়িটার তো এখন ভগ্নস্তূপ ছাড়া আর কোনো অস্তিত্বই নেই। এককালে বিশাল জমিদার বাড়ি ছিল। জমিদারের মৃত্যুর পর অপহাতে পড়ে ওরা এখানে মানব পাচার, অঙ্গ পাচার সহ আরো কত বেআইনি কাজ যে করত। আর ওই যে রিক্সাওয়ালা,
ও মানুষকে ভুলভাল বুঝিয়ে এই পথে নিয়ে আসতো, তারপর ভেতরে ঢুকিয়ে দিত। একদিন হঠাৎ করেই বাড়িটার ভেতর আগুন ধরে যায়। ওরা 3 জন সহ পুলিশ আরো 7 জন লাশের চিহ্ন পায়, কিন্তু কাউরেই পুরো শনাক্ত করতে পারেনি। তার কিছুদিন পর ওই বাড়ির মোড়েই এক বাঁশের নিচে চাপা পড়ে ওই রিক্সাওয়ালারও মৃত্যু ঘটে। তারপর থেকেই এখানে সব অশরীরই দেখতে পাওয়া যায়। এই দিকটায় তাই তেমন লোকবসতিও নেই, সন্ধ্যার পর থেকে কেউ আসেও না। আমি নিজেও মসজিদের ভেতর থেকে বাইরে কত কিছু দেখি, কিন্তু ওরা কেউই ভেতরে ঢোকার সাহস পায় না। এদের থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? না, নেই। তাহলে তাহলে কিছুই না, তুমি আর আধ ঘন্টা পরে বেরিয়ে পড়ো, তোমার আর কোনো সমস্যাই হবে না তাহলে। আচ্ছা। আমি মসজিদের ভিতর বসে রইলাম, মনে মনে ভাবতে থাকলাম পৃথিবীর কি অদ্ভুত নিয়ম। কে কাকে কোথায় কিভাবে বাঁচিয়ে নেবে তা কেউ জানে না।